ওয়েলকাম টু মডার্ন বাংলা ড্রাইভিং স্কুল। তো আমি আগের পর্বে দেখিয়েছি যে কীরকমভাবে স্টেপ বাই স্টেপ আমরা ড্রাইভিংটা শিখব। তো এটা দ্বিতীয় পর্ব। তো সবার প্রথমে আমি একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে ইদানিং খুব ছোট ছোট ভিডিওর একটা চল হয়েছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের ভিডিও দেখলাম, দেখে শিখে গেলাম। কিন্তু আসলে ব্যাপারটা কি তাই? আপনি ওই 1 মিনিট বা 2 মিনিটেই কি ড্রাইভিং শিখে যাবেন? তো দেখুন, ভিডিও বানানো হয় দুটো কারণে। একটা হচ্ছে ভিডিওটা বিক্রি করার জন্য, যেখানে সমস্ত কিছু সাজানো আছে, লোক গিয়ে শুনলো, খুব ভালো ভিডিও, এটার জন্য। আর একটা যে ভিডিওটা দেখে কিছু শেখা যাচ্ছে কি। এবার শিখতে গেলে কিন্তু সময় দিতে হবে। এবার সময় দিতে গেলে আমাকে জিনিসটাকে ভেঙে ভেঙে বোঝাতে হবে। যেমন আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, স্কুলে আমাদের যে স্যারেরা ছিল তারা যদি বিজ্ঞাপনের মতো করে আমাদের পড়াতো, মানে অল্প সময়ের মধ্যে সব কিছু কভার করে চলে গেল, খুব সুন্দর লাগলো, চটকদার লাগলো, কিন্তু আমি কিছু শিখতেই পারলাম না, তাহলে যেমন সেটা কিছু মানে হয় না। সেই রকম একটা ভিডিও দেখে কিছু জ্ঞান অর্জন করতে গেলে সেই ভিডিওটা আমাকে এন্ড টু এন্ড দেখতে হবে, সেটা একটু লেন্দি হবে। তো আমি ভিডিওটা তো বানাচ্ছি বিগিনার্সদের জন্য, যারা গাড়ি চালাতে এই যা শুরু করেছে বা শুরু করবে বলে ভাবছে। তো তাদের কিভাবে আমি এই ভিডিওটার মাধ্যমে উপকার করতে পারি, সেটাই আমার মুখ্য উদ্দেশ্য। সেই জন্য আমার মনে হয় যে তারা একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখুক, দেখলে তাদের উপকার হবে। তো যাই হোক, আমি আর এই ব্যাপারটাতে আর বেশি ফোকাস না করে আমি যেটা বলতে চাইছি, যে আগের পর্বে আমরা দেখেছি কীরকমভাবে ড্রাইভিং লাইসেন্সটা, লার্নার লাইসেন্সটা পাওয়ার পরে আমরা গাড়ি চালানো শুরু করতে পারি, এবং সেটা প্রপার ড্রাইভিং স্কুলে গিয়ে। এবং সেই ড্রাইভিং স্কুলে যে ড্রাইভিং ইনস্ট্রাক্টর থাকবে, সেই ইনস্ট্রাক্টরকে কিন্তু কো প্যাসেঞ্জারের সিটে বসিয়ে আমরা ড্রাইভিংটা শুরু করব, যাতে সেই কো প্যাসেঞ্জার আপনার যখন কোনো ভুল হবে সেই ভুলটাকে রেকটিফাই করার সুযোগ পাবে। কারণ এটা ডুয়াল কন্ট্রোল থাকে, একটা কন্ট্রোল ড্রাইভারের কাছে থাকে এবং আর একটা কন্ট্রোল, সেম ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটার, সেটা কো প্যাসেঞ্জার সিটে থাকে। আদারওয়াইজ নর্মাল গাড়িতে প্রথমে আপনি যদি ড্রাইভিং করেন তো আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সেই জায়গাতে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। তো সর্বপ্রথম যেটা আমাদের ভাবতে হবে, যে আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে, একটা অ্যাংজাইটি কাজ করে, যে আমি গাড়ি চালাবো, তো পারবো কি, আমি, আমার দ্বারা সম্ভব হবে কি। আর একটা অনেকে ভাবে যে এটা হয়তো খুব কষ্টকর কাজ, এটা শিখেই বা আমাদের লাভ কী। কিন্তু দেখুন, গাড়ি চালানো সবসময় গুরুত্বপূর্ণ। কেন? আপনি মনে করুন আপনার কাছে গাড়ি আছে এবং সেই সময় দেখছেন যে আপনার কোনো ড্রাইভার নেই, রাত্রিবেলা আপনার কোনো একটা বিশেষ প্রয়োজন হয়েছে, দেখবেন যে ড্রাইভার সবসময় পাওয়া যায়। আপনি ভাবছেন যে টাকা দিয়ে সব কিছু কিনে নেবেন, কিন্তু সেটা নয়। কোনো কোনো পজিশানে আমাদের কিন্তু এই ড্রাইভিংটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল সেট হিসাবে আমাদের কাছে উপস্থিত হয়। তো সেই সময় যদি আপনি গাড়ি চালানোটা জানেন, তাহলে আপনি নিজেই সেই ব্যবস্থাটা করতে পারবেন। এবার আপনাকে বলছি যে যখন আপনি ড্রাইভিংটা শিখবে বলে ভেবেছেন, তখন আপনার মনের মধ্যে যে সাহসটা, সেই সাহসটাকে আপনাকে ধীরে ধীরে বাড়াতে হবে। এবার কিভাবে আপনি সাহসটা বাড়াবেন? সাহসটা বাড়ানোর জন্য আপনাকে প্রথমে ভাবতে হবে যে আমার কাছে একটা বড় গাড়ি আছে এবং সেই গাড়িটাকে আমি কন্ট্রোল করতে চাইছি, এবং সেই গাড়িটা এরকম নয় যে নিজে নিজে চলে যেতে পারে। যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক, যাই আসুক, গাড়ি কিন্তু আপনার ইনস্ট্রাকশন মতোই চলবে। এবার একটা কথা বলছি, যে রাস্তায় হয়তো বেরিয়েছেন, কেউ কিন্তু আপনার গাড়ির ওপর দিয়ে চলে যেতে পারবে না। সুতরাং আপনার মনের মধ্যে সাহসটাকে ধীরে ধীরে বাড়াতে হবে, যে আমার কাছে অনেক ক্যাপাবিলিটি আছে, এই ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটার এবং আপনার কাছে স্টিয়ারিং এবং গিয়ার কন্ট্রোল, এভরিথিং আছে আপনার কাছে। এত বড় ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট সেগুলোকে যদি আপনি চালাতে পারেন ঠিকঠাক করে, তাহলে আপনি সমস্ত কিছু করতে পারবেন। সো মনের মধ্যে আপনাকে একটা সাহস, একটা বল আপনাকে ধীরে ধীরে অর্জন করতে হবে, এবং সেই সাহসটা, বলটা যদি ধীরে ধীরে আপনার মধ্যে সঞ্চারিত হয়, তাহলে আপনি যখন ড্রাইভিং করবেন তখন আপনার সেই ড্রাইভিংয়ে সেটা প্রভাব পড়বে। এবার কীরকমভাবে বলছি, আপনি স্টার্ট করবেন। এবার আপনি ডে বাই ডে প্রথমে দেখলেন যে ফার্স্ট গিয়ার কীভাবে আমি হ্যান্ডেল করব, সেকেন্ড গিয়ার কীভাবে হ্যান্ডেল করব, থার্ড গিয়ার কীভাবে হ্যান্ডেল করব, ফোর্থ গিয়ার, রিভার্স। আপনাকে এন্ড টু এন্ড সব কিছুকে ভালোভাবে শিখতে হবে, তবেই আপনি সেই গাড়িটাকে নিয়ে
আপনি বাইরে বেরোতে পারবেন। যখন আপনি গাড়িটাকে গ্যারেজ থেকে বার করলেন, সেইখান থেকে শুরু করে রিভার্স করে বার করবেন বা ফ্রন্টে বার করলেন, সামনে জায়গা কম। অ্যাকচুয়ালি গাড়ি বার করাটাই সব থেকে বেশি চ্যালেঞ্জ লাগে আমার কাছে। একবার যদি বেরিয়ে যায় রাস্তায় গিয়ে কিন্তু অনেক জায়গা পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িগুলো যেসব জায়গায় আছে শহরে বা গ্রামেও এখন অনেক জায়গা কিন্তু কমে যাচ্ছে। তো সেখানে কিন্তু উপযুক্ত জায়গা নেই বড় একটা গ্যারেজ করার জন্য। এবারে সেখান থেকে একটা সংকীর্ণ জায়গা দিয়ে আমাকে গাড়িটাকে বার করে নিয়ে এসে এবার বড় রাস্তায় উঠতে হবে। তারপরে হয়তো আমি একটা কোনো ডেস্টিনেশনে গেলাম, আমি কোনো একটা শপিং মলে গেলাম বা কোনো একটা হসপিটালে গেলাম বা কোনো একটা জায়গায় গেলাম, সেখানে কিন্তু গাড়িটাকে ঠিকঠাক করে পার্ক করতে হবে। এবার পার্কিং করার জন্য যে প্রচুর জায়গা অ্যাভেলেবেল আছে তা নয়, সেখানেও একটা সীমিত জায়গার মধ্যে আমাকে পার্কিং করতে হতে পারে। তো সেটা প্যারালাল পার্কিং করতে হতে পারে বা দুটো গাড়ির মাঝখানে গিয়ে আমাকে পার্ক করতে হতে পারে, আর একটা গাড়ির পেছনে লাগাতে হতে পারে এবং আর একটা সামনে আরেকজন একটা থাকতে পারে। তো এরকমভাবে আমাকে দারুণভাবে গাড়ি পার্কিং করতে হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো আমি কীভাবে আয়ত্ত করবো? সবটাই কি আমাকে ড্রাইভিং স্কুলে শেখাবে? তা কিন্তু নয়। ড্রাইভিং স্কুলে একটা লেভেল পর্যন্ত মেকানিক্যালি তারা শিখিয়ে আপনাকে ছেড়ে দেবে, এবং আপনি যখন লার্নারটা করার পরে যখন আপনি কিছুটা সড়গড় হয়ে যাবেন, যখন ড্রাইভিং পরীক্ষাটা দিতে যাবেন, তখন সেই পরীক্ষাতে আপনাকে কিছু সিম্পল স্টেপস করে দেখাতে হতে পারে এবং তার মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। দেখুন, গাড়ি চালানো জানা মানে আপনি প্র্যাকটিশনার, আপনি ধীরে ধীরে গাড়ি চালানো শিখছেন, কিন্তু আপনাকে এক্সপার্ট লেভেল পৌঁছাতে গেলে আপনাকে সময় লাগে। তো এবার আমি আপনাকে কথা বলছি, তাহলে আমি কি এক্সপার্ট হয়ে তারপরে রাস্তায় বেরোবো? তাই আমার এক্সপার্ট হতে 5-6 বছর সময় লেগেছে। সেই 6 বছরের মধ্যে আমি প্রায় 40,000 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। তো তার মধ্যে ভুল ত্রুটি কি হয়নি? অনেক ভুল ত্রুটি হয়েছে, এবং সেই ভুল ত্রুটিগুলোকে আমি ধীরে ধীরে শুধরেও নিয়েছি। কি কি সিচুয়েশান ফেস করেছি, তো সেগুলো স্টেপ বাই স্টেপ আমি কভার করব। তো এটা হচ্ছে পর্ব 2। এই পর্ব 2টাতে আমি মেনলি ফোকাস করতে চাইছি কী জিনিসটা, যে আমার প্রথম কী জিনিসটা জরুরি যখন আমি ড্রাইভিং সিটে বসবো। আপনি স্টিয়ারিংটার ওপরে কিন্তু প্রথমে ফোকাস করতে হবে, কারণ স্টিয়ারিংটা হচ্ছে মেন। কারণ স্টিয়ারিংয়ে ঠিকঠাক করে আমি যদি চালনা করতে পারি, বাকিটা এসে যাবে কিন্তু। আচ্ছা, এটা একটা। আর প্রথমে তো গাড়ি কীরকমভাবে স্টার্ট করতে হবে, তখন আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি কীভাবে স্টার্ট করতে হবে। আমি এটা আই বাটনে দিয়ে দিচ্ছি, ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কী করে স্টার্ট করতে হবে। তো আমার বেসিক্যালি এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা এটা, যে আমি এবারে কিন্তু কম্প্রিহেন্সিভলি ডিসকাস করব অনেক কিছু কথা, যেগুলো ছোট ভিডিও করার কারণে বলা হয়ে ওঠে না। আমার অভিজ্ঞতাটা শেয়ার করব, এবং তার সঙ্গে সঙ্গে আমার বানানো ছোট ছোট ভিডিও যেগুলো আছে এবং যেগুলো নেই আমি ছোট ছোট বানাবো, এবং সেগুলোকে লিঙ্ক করতে থাকবো, যাতে কম্প্রিহেন্সিভলি একজন গাড়ি চালানো শিখতে পারে। তো এই ড্রাইভিং চ্যানেলে এরকম নয় যে আপনি পুরো এন্ড টু এন্ড সব ড্রাইভিং শিখে যাবেন। আপনাকে তো ড্রাইভিং করতেই হবে, আপনার কাছে গাড়ি লাগবে এবং আপনি সেখানে চেষ্টা করছেন, এবং তার সাথে সাথে এই ভিডিওটা আপনাকে প্রফেশনাল লেভেলে আপনাকে উত্তীর্ণ করবে, যেখানে আমি আমার নিজের যে টিপসগুলো আছে সেইগুলো আমি শেয়ার করব। ঠিক আছে? তো স্টিয়ারিং কীভাবে ধরতে হয় এবং স্টিয়ারিংকে কীভাবে কন্ট্রোল করতে হয়, তার ওপরও কিন্তু আমার একটা ভিডিও আছে, সেইটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশানেও সেটাকে আপনি পাবেন। তো বেসিক যে কন্ট্রোলটা, ফার্স্ট গিয়ারে যখন আমরা গাড়ি চালাবো, প্রথমে আপনি দেখবেন যে কীরকমভাবে গিয়ার চেঞ্জ করতে হয়। আমার একটা ভিডিও আছে, আমি সেটা আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি দেখবেন যে গিয়ার চেঞ্জ কীভাবে করতে হয়। তো গিয়ার চেঞ্জ মনে করুন ফার্স্ট গিয়ারে দিলেন, যারা জানে তারা অলরেডি বুঝতে পারছে আমি কী বলছি। আপনি পুরো ফুল ক্লাচটা প্রেস করলেন, আপনি গিয়ার লিভারটাকে নিউট্রাল থেকে একেবারে লেফট করে টপ লেফট কর্নারে যদি দিয়ে দেন, তাহলে আপনি ফার্স্ট গিয়ারে পৌঁছে গেলেন। এইবারে আপনাকে কী করতে হবে, ধীরে 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 ক্লাচটাকে ছাড়তে হবে, এবং যখনই ছাড়বেন দেখবেন গাড়িটা আস্তে আস্তে করে মুভ করতে শুরু করেছে। এবারে আপনি দেখবেন একটা জায়গায় যে আমি প্রথমে ক্লাচ ছাড়ছি কিন্তু গাড়িতে এগোচ্ছে না, অনেক সময় এরকম হয়। দেখুন আপনি ছাড়ছেন, দেখুন একটা জায়গায় দেখবেন যেন ইঞ্জিন একটা সামনের দিকে বল প্রয়োগ করতে শুরু করেছে, ওই জায়গাটা একটু স্টপ করবেন। ওই জায়গাটা যদি আপনি ছেড়ে দেন, দেখবেন ফার্স্ট গিয়ারে গাড়িটা বন্ধ হয়ে যায়। তো ফার্স্ট গিয়ারে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে আমরা ক্লাচটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিই। তো আপনি কী করবেন, ওই যে জায়গাটা, ওটাকে বলে ব্রেকিং পয়েন্ট, সেই ব্রেকিং পয়েন্টটাতে গিয়ে আমাকে কিন্তু ক্লাচটাকে ধরে রাখতে হবে, এবং যখনই আমি ক্লাচটা ধরে রাখবো তখন গাড়িটা একটু একটু করে পিক আপ নিতে শুরু করবে,
এবং ফার্স্ট গিয়ারের জন্য 5 to 10 কিলোমিটার্সের যে স্পিডটা আছে, সেই স্পিডটা যখন অ্যাকোয়ার করে দেবে, তখন আপনি ধীরে ধীরে ক্লাচটাকে ছেড়ে দিতে হবে। আপনার ধীরে ধীরে স্পিডটা বাড়তে থাকবে এবং আপনি ধীরে ধীরে ক্লাচটাকে রিলিজ করতে থাকবেন। তারপরে সঙ্গে সঙ্গে আবার ক্লাচ টিপে আপনি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে করে দেবেন, কারণ অলরেডি আপনার স্পিডটা যথেষ্ট এসে গেছে। এবং রাস্তার কন্ডিশন অনুযায়ী যদি দেখেন যে আপনাকে আবার দাঁড়াতে হবে, আপনি তখন কী করবেন, আবার সেকেন্ড গিয়ার থেকে আবার আপনি ফার্স্ট গিয়ারে নিয়ে যেতে পারবেন। মানে আপনার রাস্তার কন্ডিশন অনুযায়ী আপনাকে গিয়ার চেঞ্জটা করতে হবে। তারপরে দেখলেন যে হ্যাঁ, আমার এখন রাস্তা ক্লিয়ার আছে, আমি আরেকটু স্পিডে যেতে পারি, 30-40 কিলোমিটারের মধ্যে যেতে পারি। থার্ড গিয়ার করলেন, তারপর দেখলেন যে না, আরও রাস্তাটা ক্লিয়ার আছে, তখন ফোর্থ গিয়ার করতে হবে। তখন যখন 50-60-70 কিলোমিটারের দিকে চলে যাচ্ছেন, আপনি তখন ফোর্থ থেকে ফিফথ গিয়ারে চলে যাবেন। কোন স্পিডটা আপনি বেশি মেনটেন করতে পারবেন, সেই অনুযায়ী রাইট গিয়ার আপনাকে লাগাতে হবে। এবার কেন, আর একটা জিনিসও আমাকে মেনটেন করতে হবে, যে আমি যদি যেখানে যে গিয়ার দরকার সেখানে যদি সেই গিয়ার ব্যবহার না করি, তাহলে আমার কি হবে, আমার কিন্তু পেট্রোল যে খরচাটা অনেক বেশি হয়ে যাবে, কারণ ইঞ্জিনের ওপর স্ট্রেস পড়বে। যেমন যে জায়গাটাতে আমার থার্ড গিয়ার দিলে সুবিধা, আমি যে সেকেন্ড গিয়ার দিয়ে প্রচণ্ড অ্যাক্সিলারেটার দিই, যত আমি অ্যাক্সিলারেটার প্রেস করব, তত কিন্তু ইঞ্জিনের ওপরে স্ট্রেস বাড়বে। আর যত ইঞ্জিনের ওপরে স্ট্রেস বাড়বে, তত কিন্তু আমার পেট্রোল কিন্তু বেশি কনজামশান হবে। তো এইরকমভাবে রাইট স্পিডের সঙ্গে রাইট গিয়ার কিন্তু আমাকে সবসময় অ্যাডজাস্ট করতে হবে। তো এই এই পর্বটাতে আমরা আলোচনা করলাম এই পর্যন্ত। এর থেকে আমরা পরের পর্বতে গিয়ে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, এবং এইটা থাকবে শুধুমাত্র কম্প্রিহেন্সিভ লেকচার সিরিজ, এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টেপস যা যা দরকার হবে তার জন্য একটা আলাদা করে করে যে ভিডিও বানানো আছে, সেগুলো লিঙ্ক করা হবে। ঠিক আছে, আপনারা আশা করি উপকৃত হয়েছেন, এবং এখানেই আমার পার্ট 2 শেষ হলো। পার্ট 3 এর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।